ওয়েলকাম টু মাই চ্যানেল মং স্যাঙ্গো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে যুদ্ধটা, আমি জীবন যুদ্ধটা করছি লাস্ট 1 বছর ধরে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দিনটা আমার খুব মনে পড়ে, 3rd এপ্রিল 2023। 3rd এপ্রিলে আমার একটা মেজর অপারেশন হয়। 14 আওয়ার্স লাগে ওই অপারেশনটা, 14 ঘন্টা লেগেছে। সকাল 7:30টায় আমাকে ওটিতে ঢুকানো হয় আর রাত্রি 9:30টায় বের করা হয়েছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার হিস্টেক্টমি হয়ে গেছে 2017-এ। আমি ফলো আপেই ছিলাম, তখন আমার 0 স্টেজ ছিল। তো আমি ডাইরেক্ট আমার এই ইনসিডেন্টটাতেই আসছি। আমি আগে পিছে কোনো ফালতু গল্প আমি করতে চাই না, ভিডিওটা লেন্দি করতে চাই না অ্যাকচুয়ালি। তো আমি ফলো আপেই ছিলাম, কিন্তু কোভিড পিরিয়ডে 2টো ফলো আপ আমি মিস করেছি, যার জন্য আজকে আমার এই অবস্থা। তো আমার টাটা মেডিকেল সেন্টারে ট্রিটমেন্ট হচ্ছে। 3rd এপ্রিল, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার এই মেজর অপারেশনটা হয়। হাসপাতালের ওটির বাইরে আমার আত্মীয়দের ভিড় লেগে গেছিলো। স্বাভাবিক 14 ঘন্টার একটা অপারেশন, ইয়ার কি না, আমার তো হিস্টেক্টমি হয়েই গেছিলো। তো দেখা গেছিলো 2023 জানুয়ারি মাসে আমার একটু ইউরিনের প্রবলেম হচ্ছিল। তো তখন EDF-এ আমি করেছিলাম সোনোগ্রাফি। তো সোনোগ্রাফিতে ধরা পড়েছে একটা বেশ বড় একটা টিউমার হয়েছে নিচেই পেলভিক রিজনে, যেটা নাকি ব্লাডারের সাথেও অ্যাটাচ ছিল, রেকটামের সাথেও অ্যাটাচ ছিল। হ্যাঁ, তো এই 14 ঘন্টার অপারেশন করতে গিয়ে টিউমারটা তো বার করেইছে, প্লাস ব্লাডারটাও কিছুটা স্টেপ আউট করে ফেলেছে, রেকটামটাও কিছুটা কাটা গেছে। আর তারপরে ব্লাডার যেখান থেকে স্টেপ আউট করেছে সেই জায়গাটা ব্লাডারটা স্টিচ করে দিয়েছিল, আর রেকটামটাও যতটুকু কেটেছে কাটার পর স্টিচ করে দিয়েছে। তারপরে আমার এখন স্টোমা ব্যাগ আছে। আশা করি কেউ কেউ জানো হয়তো স্টোমা ব্যাগটা কি। পেটে একটা পাউচ আছে আমার, সেটার মধ্যে পটি কালেকশন হয়, ওটা আমার নিজের ক্লিন করতে লাগে। আর 10 দিন পর পর ব্যাগটা চেঞ্জ করতে আমার ড্রেসার আসে। তো এই 14 ঘন্টা অপারেশনের পর ডক্টর ডিসিশন নিলেন যে আমার রেডিয়েশন, সপ্তাহে 5 দিন রেডিয়েশন হবে আর একটা ছোট কেমোথেরাপি হবে। আর এই রেডিয়েশনটা 30টা রেডিয়েশন লাগবে। তো একটু তো ভয় পেয়েছিলাম। হ্যাঁ, রেডিয়েশন 30টা রেডিয়েশন, সপ্তাহে 5 দিন আর একটা কেমোথেরাপি। আমি বাড়ি চলে আসলাম 12 দিন পর, অপারেশন হওয়ার 12 দিন পর আমাকে রিলিজ করলে আমি বাড়ি চলে আসলাম। কিছুদিন পর আমার ইউরোসেপসিস হয়ে যায়। তো আমি বুঝিনি সেটা। হ্যাঁ, খালি ভমিটিং হতো, জল দেখতে পারতাম না, জল দেখলেই মুখ ধুতে গেলে বমি হতো, খেতে গেলে বমি হতো। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় উইকনেসের জন্য। 4 দিন আমি শুধু লিকুইড বমি করেছি। 5th ডেতে রাত 10টার সময় আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। ওখানে ডক্টর দেখে আমাকে আমার বাড়ির লোকদেরকে বললেন যে আর একটা দিন যদি দেরি করতেন এই পেশেন্ট থাকতো না। হ্যাঁ, ওনার তো ইউরোসেপসিস হয়ে গেছে, তার ওরা সোনোগ্রাফি করে দেখেছে আর সিটি স্ক্যানও করেছিল, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তো দেখেছে যে ব্লাডারটা যে স্টিচ করেছিল, ওই ব্লাডারের একটা স্টিচ ছুটে গেছিলো, খুলে গেছিলো, এবং ওইখান থেকে লিকুইড ইউরিন পাস করে একটা জায়গায় জমা হচ্ছিল, ওখান থেকে ইউরোসেপসিসটা হয়েছে। যার ফলে আমার সমস্ত প্যারামিটার ওলটপালট হয়ে গেছে। আমার ক্রিয়েটিনিন 9-এ গিয়ে পৌঁছেছে। ভাবতে পারছেন? হ্যাঁ, সরি, পারছো, সবই আমি বলবো। হ্যাঁ, তো তারপরে আমার পটাশিয়াম, সোডিয়াম
এভরিথিং আমার উলট পালট হয়ে গেছে। তো ডাক্তার বলে দিয়েছিল যে আর একটা দিন দেরি করলে মানে ডেড বডি আসতো। তো ওখানে ভর্তি হলাম অ্যাডমিশন নিয়ে ইমার্জেন্সিতে, তারপরে টাটা মেডিকেল সেন্টারে। তারপরে আমার একটা ডায়ালিসিস হয়েছে। তারপরে ওরা বাই মেডিসিন, স্যালাইন আরও কী কী সব দিয়ে মোটমাট আমার ক্রিয়েটিনিন 0.75 এনেছে। হ্যাঁ, আর আস্তে আস্তে আমার সব কিছু নর্মাল হয়ে গেল, প্যারামিটার্সগুলো ব্লাড টেস্ট করে দেখা গেছে। আর আমার ছিল ক্যাথিটার লাগানো। তো ডাক্তার ডিসিশন নিল এই ক্যাথিটারটা আরও 3 মাস এই ক্যাথিটার লাগানো থাকবে। হ্যাঁ, কারণ আমরা দেখবো এই যে স্টিচ যেটা হয়েছে খুলে গেছে, মানে ছোট্ট একটা মাইনিউট একটা ছোট্ট ফুটো হয়েছিল, ওইখান থেকে ইউরোসেপ্সিসটা হয়েছে। অনেক সময় দেখা গেছে যে ওটা নিজের থেকে হিল আপ হয়ে যায়। তো প্রথম তো ডিসিশন নেওয়া হয়েছিল, বোর্ড বসেছিল আমাকে নিয়ে, অনেক বোর্ড বসেছে, অনেক, মানে এখন হসপিটালে প্রায় প্রত্যেকটা ডক্টর আমাকে চেনে, মানে আমার যা গেছে আর কি লাস্ট ইয়ার। তো বোর্ড বসেছিল, সেখানে ডিসিশন নেওয়া হয়েছিল আমার ব্লাডারটা কেটে বাদ দিয়ে দেবে। ব্লাডার সুস্থ ব্লাডার, ওখানে আমার কোনো রকমের ক্যান্সারের জার্মস ছিলই না, জাস্ট একটা ওদের স্টিচিংয়ের ইয়ের জন্য একটা ফুটো হয়ে গেছে। তো ওরা ডিসিশন নিল যে ব্লাডারটা কেটে বাদ দিয়ে দেবে, ইউরিনারি ট্র্যাকটাকে ডাইভার্ট করে আমার বাঁ দিকে আনবে, বাঁ দিকে এনে ওরা একটা পাউচ ছড়িয়ে দেবে পেটের মধ্যে, দ্যাট উইল বি পার্মানেন্ট পাউচ, মানে পার্মানেন্টলি আমার ইউরিনটা ওই পাউচে কালেক্ট হবে, আর আমি সেটা ঘেকে ক্লিন করবো এভরি 2 আওয়ার্স। তো আমি তো কী বলবো, আমার তো আকাশ ভেঙে পড়লো তখন। লাইফ টাইম একটা পাউচ পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়ানো, আমি কোথাও যেতে পারবো না। একদিকে আমার স্টোমা ব্যাগ আছে পেটের ডান দিকে, বাঁ দিকে যদি ইউরিনের পাউচ থাকে তাহলে বুঝতেই পারছো আমার কন্ডিশন, মেন্টাল অবস্থা খুব খারাপ ছিল। তখন ওখানকার যে ইউরোলজিস্ট উনি বোর্ডে বললেন যে না, লেটস ওয়েট অ্যান্ড সি, যদি ফুটোটা নিজের থেকে হিল আপ হয় তাহলে তো খুবই ভালো, ওনার ব্লাডারটা সুস্থ ব্লাডার, আমরা কেন কাটব। তো ব্লাডারটা তখন ওরা ওই এক্সপেরিমেন্টটা করলো যে এখন আপাতত রেডিয়েশন কেমো কিছু হবে না, ক্যাথিটারে থাকুক পেশেন্ট 3 মাস, যাতে একটুও ইউরিন কোথাও ডিপোজিট না হয়, এইটা ভেবে ক্যাথিটারটা থাকলো। এবার ক্যাথিটার থাকলে ইনফেকশন হবেই, সেই ইনফেকশনও হলো, এক এক দিন এক এক কালারের ইউরিন আমার বেরোতো। হ্যাঁ, তো সেইটা নিয়ে কাটিয়েছি, মানে বেশ অনেক 3 মাস কাটালাম ওরকম টেনশন নিয়ে, বাড়ির মানুষদের টেনশন, মানে ওদের অ্যাংজাইটি, আমার নিজের কিন্তু সেটা আমি বুঝতে দিতাম না, আমার বাড়ির মানুষদের কাউকে আমি বুঝতে দিই, শুধু হ্যাঁ একটু ডিপ্রেস থাকতাম। অপারেশনের পর থেকে আমি মোবাইল ধরতাম না, সোশ্যাল মিডিয়া তো দূরে থাকুক, মানে কারো ফোন রিসিভ করতাম না, মানে আমি টোটালি ডিপ্রেশনে চলে গেছিলাম। কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এরকম হলে তো আমার হবে না, আই হ্যাভ টু বি স্ট্রং। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে বললো বি পজিটিভ, খালি বলতো বি পজিটিভ। আমি ওইটা শুনে না, আমি নিজেও মানে কেন জানি ঠাকুর আমাকে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছিল, আমি আস্তে আস্তে খুব স্ট্রং হতে থাকলাম আর কি মেন্টালি। তারপরে তো যেটা বলছিলাম, তো ডাক্তার তো 3 মাস আমাকে ক্যাথিটার আবার রেখে দিল পড়িয়ে। এই 3টে মাস আমার রেডিয়েশন বা কেমো যেগুলো ওরা প্ল্যান করেছিল সেটা তো হয়নি। 3টে মাসে আমার কিন্তু ব্লাডার হিল হয়ে গেল। ওরা সোনোগ্রাফি করলো, সিটি স্ক্যান করলো, করে দেখলো নো লিকেজ। দ্যাট ওয়াজ এ গুড নিউজ, হ্যাঁ, যে ব্লাডার আমার আবার মানে ঠিক হয়ে গেছে, ব্লাডার আমার পার্মানেন্টলি কাটতে লাগবে না, আমার ইউরিনারি ট্র্যাকটাও ডাইভার্ট করতে লাগবে না, পাউচ নিয়ে লাইফ টাইম ঘুরতে লাগবে না। That was a very good news, but at the same time the bad news was
যেই তো 3 মাস দেরি হয়ে গেছে, আমার 4th স্টেজে চলে গেছে। তো কী বলবো, 4th স্টেজে চলে যাওয়ার পর কি বলবো আর, তো পায়ের নিচের মাটিটা না যখন শুনলাম সরে গেল, আমি বুঝতে দেইনি। আমি কিন্তু এক ফোঁটাও চোখের জল ফেলিনি, এক ফোঁটাও তখন চোখের জল ফেলিনি। আমার হাজব্যান্ড হাউ হাউ করে পেয়েছে হাসপাতালে। তারপরে কী করবো, এসব ইমোশনাল হয়ে যায় তো, ভুলে যাই মাঝে মধ্যে। তারপরে বললো যে না, এখন রেডিয়েশনে কোনো কাজ হবে না, কেমো শুরু করতে হবে। তো 6টা সাইকেল কেমো আমাকে ওরা প্ল্যান করলো, 6টা সাইকেল কেমো দিতে হবে। আর 6টা সাইকেলের পর যদি আমি এই কেমোটা আমি নিতে পারি, তারপরে প্ল্যানটা হচ্ছে মেনটেনেন্স থেরাপি, যেটা হচ্ছে টার্গেটেড থেরাপি বলে। হ্যাঁ, টার্গেটেড থেরাপি হচ্ছে ওই যখনই ক্যান্সারাস সেলসগুলো গ্রো করবে তখনই ওই মেডিসিনটাকে মারবে। অ্যান্ড ইমিউনোথেরাপি, তো ইমিউনোথেরাপি আমার প্রথম থেকেই চলছে। আর ইমিউনোথেরাপি ইজ ভেরি কস্টলি, যারা মেডিকেল লাইনে আছো তারা তো জানো। হ্যাঁ, আর তো আমার ডক্টর আমাকে বলল আপনার 3টে জিনিস হবে, আপনার চুল পড়ে যাবে, আপনার বডি ট্যান্ড হয়ে যাবে, পুরো ট্যান্ড, আর আপনার ওয়েট লস হবে। আর 3টেই কিন্তু হয়েছে। আমার চুল তো দেখছো পড়ে গেছে, পড়ে গিয়ে এখন আবার উঠছে। হ্যাঁ, আর পড়ে গেছিলো তখন আমি নিজেই হসপিটালের যে বারবার থাকে, নাপিত থাকে, তাকেই আমি বলেছিলাম শেভ করে দিতে। ওরা হসপিটালে শেভ করে দিয়েছিল। তো চুল পড়ে গেছে। আমি 3-4 মাস আমি নিজের চেহারা আমি আয়নায় দাঁড়াইনি, আমি আয়নাতে আমার নিজের চেহারাই দেখিনি। ট্যান হয়ে গেছিলো, শরীর মুখটা বেশি করে কালো হয়ে গেছিলো। আর ওয়েট তো 16 কেজিস ওয়েট কমে গেছিলো। তো এখন আবার রিগেন হচ্ছে ওয়েট। তো 6টা কেমোথেরাপি তো আমি নিলাম, প্লাস ইমিউনোথেরাপি নিলাম। ইমিউনোথেরাপি যেটা আমি বুঝলাম, এটা কিন্তু অনেকে এফোর্ড করতে পারে না, ইট ইজ ভেরি কস্টলি। আমাকে যে ইমিউনোথেরাপিটা দেওয়া হয়েছে, কেট্রুডা মেডিসিন এটার নাম, তো ওটার দাম হচ্ছে 3,94,000। আর এভরি 21 days পর আমার 3,21,000 শুধু ইমিউনোথেরাপিটা দেওয়া হয়। আর কেমোথেরাপির টাকা তো আলাদা, টোটাল 4.5 লাখ টাকা আমার এভরি 21 days পর লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস টু কোল ইন্ডিয়া, এই যে আমার হাজব্যান্ড এই কোল ইন্ডিয়ার চাকরি করতেন, তো সেখান থেকে রিটায়ার করেছে। এই কোল ইন্ডিয়া পুরো বিয়ার করছে আমার ট্রিটমেন্টটা, মানে নাহলে অসম্ভব ছিল। এই কেমোথেরাপি হয়তো নিতে পারতাম, কিন্তু ইমিউনোথেরাপিটা নিতে পারতাম না। তো কোল ইন্ডিয়ার জন্যই আজকে কি বলবো, আমি এতটা সুস্থ, থ্যাঙ্কস টু কোল ইন্ডিয়া। এই কোম্পানি আমাকে পুরো মেডিসিনের খরচা, পুরো ট্রিটমেন্টের খরচা, ইভেন ডক্টরস ফি, এভরিথিং প্রোভাইড করছে। মানে 4.5 লাখ টাকার একটা প্যাকেজ আমার এভরি 21 days পর লাগছে, এবং সেটা কোল ইন্ডিয়া প্রোভাইড করছে, যার জন্য আমি কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমটা ফিল করছিলাম। তো 6টা কেমোথেরাপি তো আমার হলো। আমার সমস্ত যা ডাক্তার বলেছিল 3টে জিনিস সবই হলো। চুল পড়ে গেল, মুখ কালো হয়ে গেল, তারপরে ওয়েট লস হলো। আর স্কিন কিন্তু কেমোথেরাপির সময় খুব খারাপ হয়ে যায়, মানে কুচকে না বুড়ো মানুষের মতন হয়ে যায়। তো স্কিনও আমার নষ্ট হয়ে গেছিলো, নোখগুলো এই নোখগুলো তোমার কালো হয়ে গেছিলো। তো কেমোথেরাপির এগুলো হচ্ছে রিয়াকশানস, এক একজনের এক এক রকমের রিয়াকশান হয়। তো আমার এই রিয়াকশানটা হয়েছিল। আমার অনেকের বমি হয়, উইচ ইজ ভেরি কমন। আমার কিন্তু বমিটা হতো না, কিন্তু আমার লুজ মোশনে
আমি একবার অ্যাডমিটেড হয়েছি সেই ইমার্জেন্সিতে। আর লুজ মোশন হতো, জ্বর হতো, আর কোনো ইচিংটা হতো, আর ইচিংটা এখনও হয়। হ্যাঁ, তো এই 6টা কেমোথেরাপি তো আমি নিলাম, স্ট্রংগেস্ট কেমোথেরাপি যেটা বলে। আর প্রচণ্ড রকমের রিয়াকশনস, প্রচণ্ড রকমের মানে দুর্বলতা, আমি মাথা ঘুরিয়ে পড়েও গেছিলাম বারান্দায়। হ্যাঁ, কিন্তু আমি হারিনি, কিন্তু আমি লড়াই করে চলেছি, এখনও করছি। তো 6টা কেমোথেরাপি তো আমার হলো। হওয়ার পর যখন পেট সিটি স্ক্যান করলো, তখন দেখা গেল যে আমার কেমোথেরাপিটা কাজ করেছে, মানে সব থেকে পাওয়ারফুল যে কেমোথেরাপি মেডিসিনটা, ওটা কাজ করছে। মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু কাজ হচ্ছে। অনেক ক্যান্সার সেলস আমার ডিমিনিশ হয়ে গেছে। তো 6টা কেমোথেরাপির পর এখন আমার চলছে টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি এটা চলবে আমার। হ্যাঁ, তো টার্গেটেড থেরাপিতে এটাতে মানে ওই যেটা বলেছিলাম, ক্যান্সার সেলস গ্রো করলেই এটাকে মারা হয়, প্রোটিন বিয়ারিং সেলস এগুলো বলে। তো কেমোথেরাপির ডিফারেন্স হচ্ছে, কেমোথেরাপিতে সুস্থ সেলসগুলোকেও কিন্তু মেরে ফেলে, আর এই টার্গেটেড থেরাপিতে অনলি ক্যান্সার সেলসগুলোকে ডিস্ট্রয় করে, সুস্থ সেলসগুলোকে মারে না। যার জন্য টার্গেটেড থেরাপিতে রিয়াকশনসটা খুব কম হয়, কষ্ট খুব কম হয়, মানে কিছুই হয় না। এখন যে আমার টার্গেটেড থেরাপি চলছে না, আমি কিছুই বুঝতে পারি না, মানে কোনো রিয়াকশনই হয় না, খালি একটু ইচিংটা হয়। তো ইচিংটা ঠিক আছে 2 দিন আমার থাকে, তারপরে নিজের থেকেই চলে যায়, কিন্তু আদৌ কোনো প্রবলেম আমার হয় না। আমি এইটা নিয়ে আমার যে কুক যদি কোনোদিনও না আসে, আমি দিনের পর দিন রান্না করছি, আমি বেড়াতে যাচ্ছি, আমি বাড়ির মেড যদি না আসে সেই বাসন মাজা থেকে আরম্ভ করে সবই করছি। হ্যাঁ, তো ওই 6টা মাস খুব ক্রিটিক্যাল ছিল, কিন্তু এখন আমি মোটামুটি ঠিক আছি। আমার ওয়েটও এখন বলতে নেই, মানে গেইন হচ্ছে, খারাপ তো হয়েছে কিন্তু গেইন হচ্ছে। আর তারপরে আমি যেটা বলছিলাম যে কেমোথেরাপির সময় আমাদের কিন্তু খুব পজিটিভ থাকতে লাগবে, যেটা আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুরা আমাকে ভীষণভাবে মোটিভেট করেছে এই ব্যাপারে। হ্যাঁ, তো আমি ডিপ্রেশনে ভুগছিলাম, কিন্তু আমি ওভারকাম করে এসেছি সেটাকে। তারপরে খাওয়াটা প্রোটিন রিচ ডায়েট হতে লাগবে। তো ডাক্তার আমাকে বলছিল দিনে 4টে করে ডিম খেতে, সেটা তো ইম্পসিবল। আর বয়েল ডিম, ওই পোচ খেলে হবে না, বলছে কুসুমটা কোনো রকমেরই যেন কাঁচা না থাকে, মানে তাহলেই পেটে গিয়ে ব্যাকটেরিয়া থাকলে পেটে গিয়ে প্রবলেম হবে। তো 4টে ডিম তো খাওয়া সম্ভব না, আমি 2টো ডিম খেতাম, একসাথে পারতাম না। সকালে হয়তো একটা খেতাম, ইভিনিংয়ে একটা খেতাম। আর সবজি বেশি করে খাওয়া, মাছ, মাংস, চিকেন, মাংস মানে চিকেন, রেড মিট অ্যাভয়েড করাই ভালো। তো চিকেনটা আমি খুব একটা ভালো মানে খেতাম না আর কি, ওই 6টা মাস যে কেমোটা চলেছিল, মানে স্ট্রংগেস্ট কেমো যেটা চলেছিল। তো চিকেনটা আমার ভালো লাগতো না, আমি চিবাতে পারতাম না, আমার গলার মধ্যে আটকাতো। তো আমি মাছটা খুব খেতাম, মাছ, ভেজিটেবলস প্রচুর পরিমাণে খেয়েছি, ফ্রেশ ফ্রুটস খেয়েছি। আর ফ্রুটস কিন্তু ফ্রুট জুস খেলে হবে না, ফ্রুট জুস অনেকেই খাচ্ছে। তো আমাকে ডক্টর বলেছিল চিবিয়ে খেতে ফ্রুটস। হ্যাঁ, তাতে কি ফাইবার্সগুলোও পেটে যায়, আর মানে সব রকমের উপকারিতা আছে ইফ তুমি চুবিয়ে খাও। ওয়াটারমেলন বলো, মৌসম্বি বলো, জুস না করে হোল জিনিসটা খাওয়া আর কি। তো আমি কিন্তু ফ্রুটস প্রচুর খেয়েছি, প্রচুর, ডালিম বলো। তো আমার হিমোগ্লোবিন সবসময় একটু কমের দিকেই থাকে, ডালিমটা আমি রোজ খাই, 1টা করে ডালিম, 2টো করে মৌসম্বি রোজ খাচ্ছি, তো এখনও খাচ্ছি। ডায়েটের হচ্ছে এটা, ওই প্রোটিন রিচ ডায়েট, ডিম খাবে, মাছ খেতে লাগবে, চিকেন খেতে লাগবে, ফ্রুটস খেতে লাগবে, মোটমাট একটা স্মার্ট ইটিং হ্যাবিট হতে লাগবে।
2 নম্বর হচ্ছে স্কিনের যে আমি বলেছিলাম কুচকে যায়, প্রচণ্ড রকমের ড্রাই হয়ে যায় স্কিন। আমি গরমের দিনেও মানে মুখে বোরোলিন মাখতাম, যেহেতু বোরোলিনটা একটু ঠিক, বোরোলিন মাখতাম। আর হোল বডিতে আমি শালিমার কোকোনাট অয়েল, যেটা এত বড় টিন পাওয়া যায় 1/2 লিটারের, ওটা আমার মাসে একবার আসতো বা এখনও আসে। আমি পুরো বডিতে আমি কোকোনাট অয়েল উইথ অ্যালোভেরা জেল লাগিয়েছি, তো এখনও লাগাচ্ছি। তো তাতে কি হয়েছে, আমার স্কিন খুব খারাপ হয়ে গেছিলো প্রথম ধাক্কায়, তো এখন দেখো, এখন স্কিন কিন্তু একদম স্মুথ। আর মেকআপ আমি করতাম না বা করি না, আমার নখ কিন্তু একদম দেখো, কোনো নেল পালিশ আমি করি না। হ্যাঁ, আর আমার একটা ভয় ঢুকে গেছে, যেহেতু এগুলো কেমিক্যালস আছে। অনেক কেমোথেরাপি পেশেন্ট আমি হসপিটালে দেখি সেজে গুজে যায়, লিপস্টিক দেয়। আমি একটু ভয় ভয় আজকে লিপস্টিক দিয়েছি, কারণ ভিডিও করতে বসেছি। কারণ আমি অনেক পেশেন্ট দেখেছি সুন্দর সেজে গুজে লিপস্টিক দিয়ে নেল পালিশ করে টিপটপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভয়ে এখনও নেল পালিশ করি না। হাজারো কেমিক্যালস, তো কোথার থেকে কী হয়ে যাবে, তো লিপস্টিকও করি না। আজকে পরেছি একটু ভিডিও করার জন্য। তো এইসব বাদ দিতে হবে। চুলে কোকোনাট অয়েল লাগাও, যখন চুল একটু একটু হচ্ছিল কোকোনাট অয়েল লাগিয়েছি, আর এখন একটু ইন্দুলেখা লাগাই যদি একটু ভালো হয় চুলটা। তো আর 2 মাস পর আমি হয়তো চুলটা একটু কাট করবো, আর একটু বড় করবো। এখন তো সবে উঠছে, আর আমি হেয়ার ডাই করবো না ভেবেছি এখন থেকে, এই সল্ট অ্যান্ড পেপার লুকটাই রাখবো। আর এই তো, আর আপাতত কিছু না। আর একদম ডেইলি ওয়াক করে যেতে লাগবে। মানে আমি অসুস্থ, আমি বসে থাকবো, আমি রেস্ট নেব এই সময়। হ্যাঁ, রেস্ট অফকোর্স নিতে হয়, যখন বেশি ক্লান্ত মনে হবে তখন তুমি রেস্ট নাও, আদারওয়াইজ তুমি ডেইলি ওয়াক করো, নো হার্ম ইন ইট। হ্যাঁ, আমি কিন্তু ডেইলি ওয়াক করেছি বা করি। আর আরেকটা কথা হচ্ছে, এই তো ফুড, স্কিন প্রবলেম, ফুডের প্রবলেমটা বললাম, ফুডের কী করতে লাগে, স্কিনের কথাটা বললাম, ওয়ার্কআউটের কথা বললাম, চুলের কথাও বললাম। তো লাস্ট এই 1 বছর মানে প্রচণ্ড রকমের আমি কিন্তু যুদ্ধ করে চলেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আসিনি। পুজোতে একদিন দশমীর দিন আমার দিদি আমাকে নিয়ে বেরিয়েছিল, দিদি আর বৌদি, কিন্তু আমি পারিনি প্যান্ডেলে যেতে। আমার মানে সেলফ কনফিডেন্সটা 0 লেভেলে চলে গেছিলো। আমি 2 পা এগিয়ে না, আমি আমার জামাইবাবুকে বলছি আমাকে গাড়িতে বসিয়ে দাও, আমি পারবো না, আমার হাত পা কাঁপছে, আমি পারবো না। তো জামাইবাবু আমাকে গাড়িতে বসিয়ে ওরা ঘুরতে গেছে, দেখেছে ঠাকুর। জাস্ট আমি একটু ঘুরে আসলাম, ওটাই আমার কাছে অক্সিজেন ছিল। ওই ফার্স্ট আমি বেরোলাম দশমীর দিন। আর এরপর আমি মাসে একবার করে আমার রিলেটিভসরা আমাকে নিয়ে বেড়াতে যায়, একটা ফাঁকা জায়গায়। আমি কোনো গ্যাদারিংসে কিন্তু এখন পর্যন্ত যাই না আর কি। কোনো ফাঁকা ফাঁকা জায়গায় একটু ঘুরে আসি, তাতেই আমি খুশি। আর আমি আরেকটা হচ্ছে খাওয়ার ব্যাপারে বলছি, হোমমেড খাবার খেতে হবে। বাইরের খাবার আমি কিন্তু খাই না, এখনও খাই না। তখন তো খেতামই না, এখনও যখন আমার টার্গেটেড থেরাপি চলছে আমি কিন্তু বাইরের খাবার খাই না। যা খেতে ইচ্ছা করে আমি বাড়িতে বানিয়ে খাই। ওটস, মশলা ওটস কিনা আমি খাই না, আমি বাড়িতেই হোয়াইট ওটস দিয়ে সব সবজি দিয়ে বানিয়ে খাই। ফেসবুকে যখন রিলসগুলো আসে বা ভিডিওসগুলো আসে খাবারে, খুব খেতে ইচ্ছা করে। হাজব্যান্ডকে বলি কতদিন বিরিয়ানি খাই না, কিন্তু আমি লোকটাকে সংগ্রহ করছি, চেক করেছি লোকটাকে, যে আমি এখন খাবারের দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ওরা ব্যস্ত হয়ে যায়, কী খাওয়াবে, আমি একদম না, তোমরা আমাকে ফ্রেশ একটা ডিমের অমলেট করে খাওয়াও, ব্যাস, তাতেই আমি খুশি। খাওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না এখন। মানে আমি যে এই যে একটু বেরোতে পারছি, একটু ঘুরতে পারছি, এটাই আমার কাছে অনেক অনেক। তো এইটাই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে বললাম। তোমরা এই ভিডিওটা যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছে দেখিও। আমি কিন্তু নাচ ঠাচ সবই করেছি, মানে এই গেট টুগেদারে, হ্যাঁ, হুলস্থুল করেছি উইথ মাই পাউচ। আমার পেটে পাউচ আছে একটা, যে বলেছি স্টোমা ব্যাগ, সেই পাউচ নিয়েও আমি নাচ ঘোরাফেরা সবই করছি।
বাড়ির কাজ কর্ম, যখন কুক আসে না, যখন মেড আসে না, সবই করছি। বা খেতে দেওয়া, আমার মা আছে আমার সাথে আর হাজব্যান্ড আছে আমার সাথে, এদেরকে খেতে দেওয়া, এভরিথিং আমি কিন্তু করছি। হ্যাঁ, এখন আমি অনেকটা ভালো বলতে হবে, মানে অনেকটাই সুস্থ। কিন্তু এই টার্গেটেড থেরাপি আমার হয়তো আরও 1.5 থেকে 2 বছর চলবে। মানে এই যে থেরাপিটার জন্য আমি 21 দিন পর যাচ্ছি, এটাও স্যালাইনের মারফতই দিতে হয়। এখানে চ্যানেল করে, যেই হাতে নার্ভস পায় খুঁজে সেই হাতেই চ্যানেল করে ওরা 21 দিন পর ওই টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি এই দুটো দেয়। 1.5 ঘন্টা টাইম লাগে। ডে কেয়ারে ভর্তি হয়ে দিয়ে আমি চলে আসি। তো কেমোথেরাপি বা এই টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপিতে কিন্তু যখন দেই কিচ্ছু ফিল হয় না, একদম কমপ্লিটলি ফাইন। দিয়ে এইটা হয়ে গেলে, দেওয়া হয়ে গেলে, তারপরে আমি হসপিটালের ফার্মাসিতে যাই, ওষুধ কালেক্ট করি, হেঁটে হসপিটালের বাইরে আসি, গাড়িতে উঠি, ওলা উবার যেটা পাই ধরি, মানে এভরিথিং পাই। 2 দিন পর এটার রিয়াকশনটা শুরু হয়। এখন তো আমার রিয়াকশন হয়ই না, টার্গেটেড থেরাপিতে অত রিয়াকশন হয় না। যেটা হতো আর কি 6টা সাইকেল, প্রথম 6টা ডেঞ্জারাস জিনিস ছিল, সেটা 2 দিন পর শুরু হতো আর 7 থেকে 10 দিন থাকতো এই রিয়াকশনস। তারপরে আস্তে আস্তে ঠিক হতাম, ঠিক হতে না হতেই আমার নেক্সট সাইকেলটা পড়ে যেত। তাই এইভাবেই আমি লড়াই করে চলেছিলাম। তো এখনও চলছি, আর দেখি কতদিন পারি লড়াইটা চালিয়ে যেতে। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আজকে এখানে শেষ করছি। কারণ কি বলবো, আরও তো আছে আমার দিন পরে। আমি আবার না হয় আরেকদিন ভিডিও করে বলবো নেক্সট আমার ইয়েটা কি, মানে এক্সপিরিয়েন্সটা। এই একটা মাস কিন্তু আমি কোথাও, এই একটা মাস বলছি 1 বছর আমি কোথাও বেড়াতে যাই, ঘুরতে যাই আউট অফ কলকাতা। মানে এই আমার ঘরটার মধ্যে ছিলাম, আমার এই 4 দেওয়ালটার মধ্যেই ছিলাম। মাঝে মধ্যে আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে একটু ঘুরতে যেত, ব্যাস এতটুকুই। মানে আমি যে কীভাবে আছি এটা আমি জানি। তো আজকের মতন তাহলে শেষ করি। আবার আরেকটা এক্সপিরিয়েন্সের কথা আমি বলবো তোমাদের সাথে। আবার যখন আমার এই টার্গেটেড থেরাপি আমার 6টা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আরও ধরো 1 বছর 1.5 বছর চলবে। আর ডক্টর তখনই বলেছিল 1.5 থেকে 2 বছর চলবে। আমার 6টা অলরেডি কমপ্লিটেড। তো তখন আবার যদি কিছু হয় তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকের মতন তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রে করো যাতে আমি বাকি যেটুকুনি আমার লাইফ স্প্যানটা আছে যেন সুস্থ মতন ভালোভাবে একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারি। চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।